ইতিহাসের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো ইতিহাস পুনরাবৃত্তি করে, কিন্তু একটু ভিন্নভাবে। আমরা গ্রেট ডিপ্রেশন, দ্যাট ইজ গেল শতকের 30-এর দশকের যে মহামন্দা, সে সম্পর্কে জানি, যেটা শুরু হয়েছিল 1929 সালের 29শে অক্টোবর ওয়াল স্ট্রিটের চরম ধসের মাধ্যমে। সেই গ্রেট ডিপ্রেশন পৃথিবীকে চরম অভাবের শিক্ষা দিয়েছিল। অভাব কি সেটা মানুষ বুঝেছিল। আজ এই 2026 সালের এই পর্যায়ে এসে যখন ইরানে আক্রমণ করেছে আমেরিকা, ইসরায়েল ইরানের উপরে চাপিয়ে দিয়েছে ভয়াবহ যুদ্ধ, যে যুদ্ধের কবলে পুরা মধ্যপ্রাচ্য, তার প্রভাব সারা বিশ্বে, এই যে যুদ্ধের কারণে সৃষ্ট যে আর্থিক অস্থিরতা বিশ্বজুড়ে, এই সময়ে এসে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা কি 1930-এর যে ভয়াবহ গ্রেট ডিপ্রেশন তার চাইতেও গভীর অন্ধকারের দিকে যাচ্ছি। আমি ছোট্ট করে 30-এর ডিপ্রেশন সম্পর্কে এবং 2026-এর যে আর্থিক অস্থিরতা, যে অর্থনৈতিক বৈকল্য সৃষ্টি হতে যাচ্ছে, সেই দুটোর ব্যাপারে আলোকপাত করব। আপনারা যারা আমার সাথে আছেন একটু ধৈর্য ধরে শুনবেন যে তখন কি হয়েছিল, এখন কি হতে পারে, আমাদের শিক্ষা কি, আমাদের করণীয় কি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তবে হ্যাঁ, যারা আমাদের সাথে দীর্ঘদিন পথ চলছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, আর যারা নতুন শুনছেন আমাকে, তাদেরকে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জীবনে কোনো না কোনো ফর্মে ভ্যালু অ্যাড করবে। 1930-এর যে মহামন্দা, এটা আমরা বলি যে 1929 সালে যে ওয়াল স্ট্রিটের ধস, সেই ধসই হচ্ছে মেইন কারণ। কিন্তু সেই ধস, এটা হচ্ছে যে হিমশৈল, যেটা আইসবার্গ, সেটার একটা চূড়া মাত্র। কিন্তু এর পেছনে ছিল অতিরিক্ত ঋণের বোঝা, ব্যাংকিং ব্যবস্থার দারুণ বৈকল্য, ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়া, এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কৃষিপণ্যের দাম কমে যাওয়া। এই টোটাল বিষয় কিন্তু বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এটা প্রথম বিশ্বযুদ্ধের বেশ পরে। প্রভাব কি হয়েছিল জানেন? আমেরিকাতে প্রত্যেক 4 জনের মধ্যে একজনের চাকরি চলে গেছিল। বিশ্ব বাণিজ্য কমে গেছিল প্রায় 65%। আর মানুষ ব্যাংকে গেছে টাকা তুলতে যেয়ে দেখে যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে যেমন দেখছেন না, ব্যাংকে গেছে লোকজন, বাংলাদেশে টাকা পাচ্ছে না, এখনো টাকা পাচ্ছে না অনেক ব্যাংকে। তবে যদিও পত্রিকা দেখলাম যে সম্মিলিত ইসলামী ব্যাংকে যারা টাকা রেখেছেন তারা সর্বোচ্চ 10 লাখ টাকা উঠাতে পারবেন ট্রিটমেন্টের জন্য। যাও, তাহলে 30-এর দশকের একটা বড় শিক্ষা কি? যারা সমস্ত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং যাদের সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তারাও দেউলিয়া হওয়ার পথে। তাদের আর কিছু নেই, অন্য কোথাও কোনো ইনভেস্টমেন্ট নাই, পোর্টফোলিও সেইভাবে সাজায় নেই, সব টাকা ব্যাংকে রেখেছেন। সুতরাং যে কোনো আর্থিক বাজে অবস্থায় ক্যাশ যে কিং, এটা ঠিক, কিন্তু ক্যাশ যদি আপনার কাছে থাকে, কিন্তু যদি সব ব্যাংকে থাকে এবং যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, যেমন 1930-এ গেছিল, আমি বলি না যে এখন যাবে, তো তাহলে কি হবে? তাহলে তখনকার শিক্ষাটা ছিল এই যে সমস্ত টাকা ব্যাংকে রাখা যাবে না। কিন্তু ওই সময় যারা গোল্ডে টাকা রাখছিল, যারা রিয়েল এস্টেটে রাখছিল, তারা কিন্তু ধরা খায় না, তারা কিন্তু দেউলিয়া হওয়ার পথে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে 2026 সালের যে ইকোনমিক ডাউনটার্ন, যে অস্থিরতা, সারা বৈশ্বিক তেল সংকটের কারণে অর্থনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এই সময় আমাদের চ্যালেঞ্জটা কি? মানে 2026 সালের যে পরিস্থিতি, সেটা কিন্তু 30-এর গ্রেট ডিপ্রেশনের চাইতে কম কিছু না, কিন্তু সমস্যাগুলো কিন্তু একরকম নয়, একটু ভিন্নতা আছে। এখন হচ্ছে কিন্তু ভূ রাজনৈতিক অস্থিরতা, তার মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের যে সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যে সংকট সৃষ্টি হয়েছে, তা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বের লজিস্টিক, উৎপাদন, জ্বালানি, বিদ্যুৎ, পাওয়ার প্ল্যান্ট, সবকিছু উল্টাপাল্টা করে দিয়েছে। তার মানে বিশ্ব অর্থনীতিকে একটা বিরাট শক দিয়েছে, ধাক্কা দিয়েছে, থামিয়ে দিয়েছে। আপনি জানেন যে জ্বালানি সংকট দ্বিগুণ হওয়ার মানে কি? মানে হচ্ছে উৎপাদন খরচ দ্বিগুণ হওয়া, পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাওয়া। তার মানে সবকিছুর দামে তার ইম্প্যাক্ট পড়বে এবং অসহনীয় হয়ে যাবে মুদ্রাস্ফীতি। অলরেডি সেই পথে আমরা। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের মতো দেশের এটা কি হয়, যেহেতু আমরা ডলার দিয়ে সব ইম্পোর্ট বিল সেটেল করি, আমাদের রিজার্ভের উপরে মারাত্মক একটা প্রেশার অলরেডি পড়েছে, এবং একসময় বাইরের পেমেন্ট সেটেল করা আমাদের জন্য দূর হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের যে সংকট, রেমিটেন্স এখন আসছে, কিন্তু এই রেমিটেন্সের প্রভাব একসময় যে কমা শুরু হবে, যখন ইনকাম একেবারে কমে যাবে। এখন হয়তো অনেকেই তাদের জমা টাকা পাঠাচ্ছে। যদি বেকার হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বাঙালিরা, তাদের যদি লাখে লাখে দেশে ফিরে আসে, তাহলে বুঝেন যে প্রেশারটা কত বেশি হবে। এখন 1930 আর 2026 এর মধ্যে কয়েকটা বিষয়ের একটা তুলনা করা যেতে পারে। 1930 সালের যে মহামন্দা, তার বড় কারণ ছিল শেয়ার বাজারে ধস, ব্যাংকিং ধস এবং অতি উৎপাদন। তখন অনেক কিছু খাবার টাবারের উৎপাদন অনেক বেশি হয়েছিল, কৃষি পণ্যের দাম কমে গেছিল। আর এখন হচ্ছে কি 2026-এর যে ইকোনমিক অস্থিরতা তৈরি হচ্ছে, সেটার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং দারুণভাবে সাপ্লাই চেইন ব্যাহত হওয়া। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে জানেন 1930 সালে কিন্তু মুদ্রাস্ফীতি, দ্যাট ইজ ইনফ্লেশন হয় নাই, তখন হয়েছিল ডিফ্লেশন। ইনফ্লেশনের ঠিক উল্টো, মানে জিনিসপত্রের দাম এত কমে গেছে, বিশেষ করে কৃষি পণ্যের, যে কৃষকরা কোনো দাম পাচ্ছে না। আর বর্তমান সময় কি হয়েছে, ইনফ্লেশন হয়েছে, মানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। মানে দুটোই সংকট,
কিন্তু একটা জিনিসপত্রের দাম একেবারে কম, একটা জিনিসপত্রের দাম আকাশে উঠে যাচ্ছে। 30 সালে সরকারের ভূমিকা কি ছিল? শুরুতে তারা খুব নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখনকার সময় 2026-এর যে অবস্থা, এখানে কিন্তু প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর প্লেয়িং ভেরি ক্রিটিক্যাল রোলস। এবং এখন কিন্তু ডলারের পাশাপাশি ইউয়ান, রুবেল এগুলো শক্তিশালী হচ্ছে। ডলারের প্রভাব বিশেষ করে পেট্রোল ডলারের কারণে কমছে। প্রযুক্তিগত দিকে 1930 সাল তখন কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়, আর এখন এআই, তারপরে ইনফরমেশন এবং বিশেষত ডিজিটাল অর্থনীতির সময়। এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এই মূল বিষয়গুলো পাওয়া যায়। এখন ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা নেই, 5টা মেইন শিক্ষা কি কি হতে পারে। প্রথম শিক্ষা হচ্ছে ক্যাশ দরকার, কিন্তু সব ক্যাশ একসাথে রাখা যাবে না। ক্যাশ যে সবসময় কিং না, সেটা কিন্তু 1930s ডিপ্রেশনে বোঝা গেছে। 2026 সালে এসে যখন কারো কাছে প্রচুর ক্যাশ, তার মানে প্রতিদিন তার ক্রয় ক্ষমতা কমছে বিকজ অফ হাই ইনফ্লেশন। তাহলে এই সময় করণীয় কি? যে একটা মধ্যপন্থা অবলম্বন করা, কিছু ক্যাশ রাখা, বিশেষ করে ইমার্জেন্সি ফান্ড, বাকিগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা, কিছু গোল্ডে, কিছু ল্যান্ডে, কিছু স্টকে, কিছু মিউচুয়াল ফান্ডে, কিছু বিজনেসে, কিছু ব্যাংকে, কিছু বন্ডে, এরকম ভাবে। এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। গ্রেট ডিপ্রেশনে যে একটা জিনিস ঘটেছিল, যে যারা শুধুমাত্র জমিতে বিনিয়োগ করেছিল বা কৃষিতে বিনিয়োগ করেছিল, তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই 2 নম্বর শিক্ষা হচ্ছে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। আপনার টোটাল পোর্টফোলিও আপনি এমনভাবে সাজাবেন যেন সব ইনভেস্টমেন্ট এক জায়গায় না যায়। যে একটু আগে বললাম, গ্রেট ডিপ্রেশনের সময় যারা কৃষিতে বা জমিতে বিনিয়োগ করেছিল তারা খুব লসের মুখে পড়েছিল। তাহলে আপনার বিনিয়োগ আপনি বিভিন্নভাবে ডাইভার্সিফাই করবেন। একটু আগে যেটা বললাম, যেন ডাইভার্সিটি থাকে। ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আবার বলি, শিক্ষা 3, ঋণের ফাঁদ থেকে দূরে থাকুন। 1930 সালে গ্রেট ডিপ্রেশনের সময় যারা ঋণ নিয়ে শেয়ার কিনেছিলেন, দ্যাট ইজ মার্জিন লোন নিয়েছিলেন, তারা সবাই নিঃস্ব হয়ে গেছিলেন। ঠিক ওরকম 2026 সালেও যদি উচ্চ সুদে আপনি ঋণ নেন, মার্জিন লোন হোক বা যে কোনো ধরনের ঋণ হোক, এবং সেই ঋণ যদি আনপ্রোডাক্টিভ খাতে আপনি ব্যয় করেন, তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় ভুল। এই সময় ডেট ফ্রি থাকার চেষ্টা করুন, উচ্চ সুদের ঋণ থেকে নিজেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করুন। 4 নম্বর শিক্ষা হচ্ছে কি জানেন? শিক্ষা এবং উদ্ভাবন, এটাই হচ্ছে মূল সম্পদ। মহামন্দার সময়ে যারা স্কিলড ছিল তারা কিন্তু তাদের কাজ হারায়নি। এখন যারা মধ্যপ্রাচ্যে ধরেন আনস্কিল যারা, তারা আগে কাজটা হারাবে। আর এই 2026 সাল এখন এআই এর যুগ, ডিজিটাল অর্থনীতির যুগ। এই সময়ে আপনার স্কিলের ডেভেলপমেন্ট প্রত্যেক দিন দরকার। আপনি যত বেশি ইনোভেটিভ হবেন, আপনার উদ্ভাবনী ক্ষমতা যত বেশি হবে, তত আপনি সুন্দরভাবে সামনে এগোতে পারবেন। এই জন্য প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য নিজেকে এডুকেট করেন, নিজের দক্ষতা বাড়ান। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে শিক্ষা, 5 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে ভয় পাবেন না, যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিন। 1929 সালের যে মহামন্দা, 30-এর মহামন্দা যেটাকে আমরা বলি, এই সময়ে যারা খুব আবেগ তাড়িত হয়ে বা ভীত হয়ে সবকিছু সেল করে দিয়েছিল, তারাই সবচেয়ে বড় বিপদে পড়েছিল, এবং এদের সংখ্যা এত বেশি ছিল যে অর্থনীতির ধসকে তারা ত্বরান্বিত করেছিল। আজকে 2026 সালে তেলের দাম কিন্তু 94 থেকে 100% বেড়ে গেছে, তারপর অর্থনীতিতে ওইভাবে ধস নামেনি। শেয়ার বাজারও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বা ধসে একবার অন্ধকার হয়ে যায়নি। এখানে একটা জিনিস করণীয়, যে হুজুকে কান দিবেন না, অন্যরা কি বললো সেটা ভেবেই নিজের একটা ডিসিশন, বড় ডিসিশন নেবেন না। নিজে চিন্তা করুন, নিজেকে সহনশীল করুন, ভয় এবং লোভ থেকে নিজেকে দূরে রাখুন, পারলে নিজের মনকে কন্ট্রোল করুন। সব অন্ধকারের পরে আলো আসে, সব ক্রাইসিসের পরে আবার উন্নতি আসে, মানুষ আবার ঘুরে দাঁড়ায়। মানুষ সবচেয়ে সহনশীল প্রাণী। আমাদের যত বিপদ আসুক আমরা আবার ঘুরে দাঁড়াবো, কিন্তু ঘুরে দাঁড়াবেন তারা যারা প্রস্তুত। অপ্রস্তুতরা সবসময় বিপদে পড়ে থাকেন, অন্ধকারের মধ্যে তাদের ভ্রমণ দীর্ঘ হয়। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।